এর পরের দিন আমরা এর আগের দিন আমরা পঞ্চায়েতের যাবতীয় জিনিস জেনে গেছিলাম, 3 টায়ার সিস্টেম অফ পঞ্চায়েত। তার আগে বিভিন্ন কমিটিগুলো আর কিভাবে এই আরবান লোকাল বডি শুরু হয়েছিল সেটা জেনে নিচ্ছিলাম। এর আগের দিন আমরা পঞ্চায়েতের 3টে ধাপ, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কোনটায় কি হয়, কোনটায় কি পারপাস, কিভাবে তাদের সোর্স অফ ইনকাম আসে, সবটাই জেনে নিয়েছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে শহরাঞ্চলে, কারণ পঞ্চায়েত তো গ্রামে, এবার আমরা আরবান লোকাল বডিজ করব, অর্থাৎ শহরাঞ্চলে লোকাল বডি। শহরাঞ্চল ইন্ডিয়াতে কিন্তু শহর হয়তো গ্রামের মতো বেশি নয়, গ্রামের সংখ্যা প্রচুর, তাই পঞ্চায়েতের সংখ্যা হিউজ, কিন্তু শহরের সংখ্যা নেহাত কিন্তু কম নয়। ভারতবর্ষে প্রায় বর্তমানে এক্সাক্ট ফিগার তো বলা সম্ভব না, কারণ চেঞ্জ হচ্ছে সবসময়, কিন্তু বর্তমানে যদি চিন্তা করো, দেয়ার আর 3700 আরবান লোকাল বডি এখন ইন্ডিয়ার বুকে আছে। মানে ভাবো, 3700 আরবান লোকাল বা শহরাঞ্চলের লোকাল বডি ইন্ডিয়ার বুকে আছে। তো প্রশ্ন, এই 3700 লোকাল বডি, আরবান লোকাল বডি, এগুলোকেও 3টে ভাগে ভাগ করে দিয়েছে। কিছু শহর হয় যেগুলো বিশাল হিউজ, কিছু শহর হয় খুব মিডিয়াম রেঞ্জের মানে শহর, আর কিছু হয় জাস্ট গ্রামের থেকে একটু উপরে উঠেছে, গ্রামই আছে মফস্বল যেটাকে বলা হয়, যে গ্রামের থেকে একটু হয়তো উন্নত, তো এরকম থাকতে পারে। তো এই 3 ধরনের জিনিসই সেখানে থাকে। তো এই, তো আমরা চলে আসি যে আরবান লোকাল বডিজ যে আছে এটাকে আমরা কি কি পার্টে ভাগ করতে পারি। ভারতবর্ষের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের মতো, পঞ্চায়েতে যেমন 3 রকম ছিল, তেমনি আরবান লোকাল বডিতেও 3 রকম জিনিস আছে, কিন্তু গ্রামে 3 জায়গায় কাজ করতো, এখানে 3টে ইন্ডিভিজুয়ালি নিজের নিজের জায়গায় কাজ করে। কি কি আছে? ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে নগর নিগম। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে নগর নিগম, যেটাকে আমরা ইংলিশে মিউনিসিপাল কর্পোরেশনও বলে থাকি। মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপাল কর্পোরেশন বা নগর নিগম হচ্ছে সব থেকে লার্জ আরবান এরিয়া, মানে কলকাতা এরকম সব থেকে লার্জ আরবান এরিয়াগুলোর জন্য হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন। তোমরা জানো এখানে পশ্চিমবঙ্গে কলকাতা আর আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ছিল, তবে এখন ধীরে ধীরে অনেকগুলো হয়ে যাচ্ছে, শিলিগুড়ি হয়ে গেছে, চন্দননগর পারমিশন পেয়ে গেছে। তো এখন মমতা ব্যানার্জি অনেক বাড়িয়ে দিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে পুরনো বলতে গেলে দুটোই মিউনিসিপাল কর্পোরেশন ছিল, আসানসোল আর কলকাতা। নেক্সট চলে যাচ্ছি নগর নিগম। নেক্সট যেটা আসছে, যেটা অপেক্ষাকৃত মিডিয়াম রেঞ্জের শহরগুলো, সেগুলো হচ্ছে নগরপালিকা। নগরপালিকা, নগরপালিকা বা মিউনিসিপ্যালিটি, যেটা কম বেশি সব জায়গাতে পাওয়া যায় শহরাঞ্চলে। মিউনিসিপ্যালিটি বা নগরপালিকা, এটা হচ্ছে মিডিয়াম, মিডিয়াম যেগুলো রেঞ্জ শহর আছে সেগুলোতে এটা থাকে মিউনিসিপ্যালিটি বা নগরপালিকা, যেটার ভোট টোট হয় তোমরা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন অনেকগুলো হয়ে গেছে সঞ্জয়, এখন অনেকগুলোই মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়ে গেছে। মিউনিসিপ্যালিটি কর্পোরেশন না, মিউনিসিপাল কর্পোরেশন। মিউনিসিপ্যালিটি আলাদা জিনিস, এগুলো হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন। এখন আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর এরকম অনেকগুলোই হয়ে গেছে, বারাসাত অ্যাপ্রুভাল পেয়ে গেছে, তো এখন ধীরে ধীরে বেড়ে গেছে। তো তারপর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সিটি কাউন্সিল। সিটি কাউন্সিল যেগুলো জাস্ট মানে গ্রামের থেকে একটু উপরে তুলেছে নিজেকে, গ্রামের লেভেল থেকে একটু উপরে তুলেছে, এটাকে বলা হয় নগর পঞ্চায়েত। দেখো, পঞ্চায়েত নগরের পঞ্চায়েত, মানে এগুলো গ্রামের পঞ্চায়েত না, গ্রামের পঞ্চায়েত থেকে একটু নিজেকে উচ্চ পর্যায়ে তুলতে পেরেছে। সিটি কাউন্সিল বা নগর পঞ্চায়েত হচ্ছে স্মলেস্ট স্মলেস্ট ইউনিট ইন আরবান বডি।
আরবানের এটাই হচ্ছে স্মলেস্ট ইউনিট। বর্তমানে তুমি যদি দেখো এখনকার অবস্থা, তো বর্তমানে ভারতবর্ষে 100 খানা, টোটাল 3700টা, এটা কিন্তু এক্সাক্ট ফিগার নয়, 3702 হতে পারে, তবে পরীক্ষার সময় তুমি 3700ই আসবে এবং সব জায়গায় 3700ই লেখা আছে, সব জায়গায় অ্যাপ্রক্সিমেট, কারণ প্রতিদিন চেঞ্জ হয়, তো তো এদিক ওদিক হতে পারে। তো এই নগর নিগমের সংখ্যা ইন্ডিয়াতে এখন 100 খানা, 100 খানা হচ্ছে নগর নিগম বা কর্পোরেশন গোটা ইন্ডিয়ার বুকে আছে। আর তুমি যদি বলো যে, এক মিনিট, হ্যাঁ, নগরপালিকা কত আছে, নগরপালিকার সংখ্যা হচ্ছে এখন 1500, 1500-র কাছাকাছি ইন্ডিয়াতে মিউনিসিপ্যালিটি আছে। আর নগর পঞ্চায়েত কত আছে, নগর পঞ্চায়েত আছে 2100, 2100-র কাছাকাছি, আমি রাউন্ড আপ ফিগারে বলছি, এদিক 2-5 এদিক ওদিক হয়, কিন্তু এইটা হচ্ছে রাউন্ড আপ ফিগার, যে ভারতবর্ষে কর্পোরেশনের সংখ্যা এখন 100, নগরপালিকার সংখ্যা 1500 এবং নগর পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে 2100, তিনটে মিলে ভারতবর্ষে এখন প্রায় 3700টার কাছাকাছি আরবান লোকাল বডি আছে। তো এই যে আরবান লোকাল বডি, এই আরবান লোকাল বডির কনসেপ্টটা কোত্থেকে নিয়ে আসা হয়েছে? এই আরবান লোকাল বডি বা যে কোনো লোকাল বডির কনসেপ্টটি এসছে ব্রিটিশদের থেকে। ব্রিটিশরা প্রথম লোকাল বডি, আরবান লোকাল বডি করেছে, এবং তার যোগ্য পুত্র আমরা, কারণ তখন বাবার শাসনেই আমরা ছিলাম, তো আমাদের এখানেও করে দিয়েছে। এবং একটা মজার ব্যাপার দেখো, ব্রিটিশরা শুধু করেনি, ব্রিটিশরা আমাদের যে যথেষ্ট গুরুত্ব দিত, সেটা এখান থেকেই বোঝা যায় যে আরবান লোকাল বডি প্রথম হয়েছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে তারপর ইংল্যান্ডের অধ্যুষিত যে দেশ, সেগুলোকে একসাথে কি বলা হয়, কমনওয়েলথ দেশ, এটা সবাই জানো। ইংল্যান্ডের আন্ডারে যে দেশগুলো ছিল তাকে বলা হয় কমনওয়েলথ দেশ। তো ইংল্যান্ডের পর কমনওয়েলথ দেশগুলোর মধ্যে বা ইংল্যান্ডের আন্ডারে থাকা দেশগুলোর মধ্যে প্রথম ইন্ডিয়াতে কিন্তু এই আরবান লোকাল বডি হয়েছে, অর্থাৎ আরবান লোকাল বডি প্রথম ইংল্যান্ডে হয়েছে। তারপর সমস্ত কমনওয়েলথ দেশগুলোর মধ্যে ফার্স্ট আরবান লোকাল বডি কিন্তু আমাদের ইন্ডিয়াতেই হয়েছে। তোমরা সবাই জানো সেটা কোথায় হয়েছে, মাদ্রাসে হয়েছে। মাদ্রাসে, আমাদের দেশের শুধু নয়, গোটা কমনওয়েলথভুক্ত সমস্ত দেশগুলোর মধ্যে মাদ্রাসেই প্রথম কি হয়েছে, আরবান লোকাল বডি তৈরি হয়েছে। এবং যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে কর্পোরেশন তৈরি হয়েছিল, মিউনিসিপাল কর্পোরেশন তৈরি হয়েছিল। কবে তৈরি হয়েছিল সবাই জানো, তা আমি একবার বলে দিই। তৈরি হয়েছিল 1688, 1688, ভাবো কত দিন আগে, 1688 সালে ব্রিটিশরা তৈরি করেছিল আরবান লোকাল বডি মাদ্রাসে, যেটা ইন্ডিয়ার প্রথম, সমস্ত কমনওয়েলথ দেশের মধ্যেও প্রথম। আচ্ছা, তাহলে এরপরে আমাদেরটা একটু পড়ে রাখতে হবে, এটা তো মাদ্রাজেরটা। 1726 সালে, 1726, দুটো লোকাল বডি হয়েছিল, মিউনিসিপাল কর্পোরেশন হয়েছিল, একটা হচ্ছে বোম্বে আর একটা হচ্ছে আমাদের ক্যালকাটা। তো পশ্চিমবঙ্গের বুকে এটাই ভারত, পশ্চিমবঙ্গের বুকে ক্যালকাটা কর্পোরেশনই হচ্ছে প্রথম আরবান লোকাল বডি। আর ইন্ডিয়ার মধ্যে ক্যালকাটা কর্পোরেশন হচ্ছে তৃতীয়, যদিও বোম্বেও 726-এ হয়েছিল, কিন্তু বোম্বে একটু আগে হয়েছিল, 10 দিন আগে, তাই জন্য তৃতীয় হচ্ছে ক্যালকাটা, সেকেন্ড বোম্বে, আর ফার্স্ট, যেটা কমনওয়েলথেরও ফার্স্ট, সেটা হচ্ছে মাদ্রাস। তো এবার আমরা ধীরে ধীরে আলোচনায় ঢুকে পড়ি। ফার্স্ট আমরা আলোচনা করব মিউনিসিপাল কর্পোরেশনকে নিয়ে। তো প্রথম এবার একটা তিনটেকেই আমরা আলোচনা করব একটা একটা করে। তো প্রথম আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন, অর্থাৎ সব থেকে বড়টা নিয়ে চালু করব। তাহলে ফার্স্ট আমরা আলোচনা করব মিউনিসিপাল কর্পোরেশন।
কোনটার আন্ডারে কি কাজ, সেটা যেমন পঞ্চায়েতে আলাদা আলাদা করতে হয়েছিল, গ্রাম পঞ্চায়েতের একটা কাজ, জেলা পরিষদের আরেকটা কাজ, বা জেলা পরিষদের আর্থিক সোর্স একটা, গ্রাম পঞ্চায়েতের একটা, পঞ্চায়েত সমিতির একটা। এখানে কিন্তু তা হবে না, কাজ যেটা থাকবে সেটা তিনটেরই থাকবে, কারণ এখানে তিনটে কিন্তু আলাদা আলাদা ইউনিট হিসেবে কাজ করে। দেখো, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির ব্যাপারটা আলাদা। গ্রাম পঞ্চায়েত হচ্ছে 5টা গ্রাম পঞ্চায়েত, তার উপরে থাকে পঞ্চায়েত সমিতি। তার মানে এই যে গ্রাম, এটা গ্রাম পঞ্চায়েত ডাইরেক্ট দেখবে, এবং সেই গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি দেখবে, সেই পঞ্চায়েত সমিতিটাকে জেলা পরিষদ দেখবে। এখানে কিন্তু সেই সিস্টেম না। এখানে মিউনিসিপাল কর্পোরেশন নিজের জায়গায় নিজেই 100, সিটি কাউন্সিল নিজের জায়গায় নিজেই 100, অর্থাৎ এগুলো ইন্ডিভিজুয়াল স্বাধীনভাবে বডি হিসেবে কাজ করে। তো মিউনিসিপাল কর্পোরেশন, এইবার ফার্স্ট আমাদের যেটা জানতে হবে যে মিউনিসিপাল কর্পোরেশন কোন জায়গাকে বলা হয়, কোনটাকে মিউনিসিপাল কর্পোরেশন বলা হয়, কেন ওটাকে মিউনিসিপ্যালিটি বা সিটি কাউন্সিল বলা হয় না। মিউনিসিপাল কর্পোরেশন হচ্ছে সেই সমস্ত লার্জ শহরের জন্য বসে। স্যার, লার্জ শহর কোনটা? আমার কাছে তো আমার জন্মভূমিটাই লার্জ। লার্জ সিটিগুলোর ক্ষেত্রে হয় যার পপুলেশনের ওপর এটা ঠিক করা হয়, পপুলেশন মোর দেন 1 মিলিয়ন, 1 মিলিয়ন বা 10 লক্ষ, 1 মিলিয়ন মানে 10 লাখ, 1 মিলিয়ন বা 10 লক্ষের ওপর যদি পপুলেশন হয়, তবে 10 লক্ষ হলে হবে না, কিন্তু গ্রেটার দেন 1 মিলিয়ন ইজিক্যাল টু হলে হবে না, গ্রেটার দেন 1 মিলিয়ন পপুলেশন যদি হয়, তবে সেটা মিউনিসিপাল কর্পোরেশনের তকমা পায়। তো এই মিউনিসিপাল কর্পোরেশনের এই যে তকমা, এটা কিসের ওপর ভিত্তি করে হয়? এটা কিসের ওপর ভিত্তি করে ঠিক করা হয়? এটা তো মুখে বলা নয়, এটা ঠিক করা হয়, এই যে 10 লক্ষের হিসেব, এটা ঠিক করা হয়। এবং মিউনিসিপাল কর্পোরেশন কিভাবে ফাংশন করবে, এই টোটালটাই ঠিক করা হয় কর্পোরেশন অ্যাক্ট। ব্রিটিশরা করে গেছিল কর্পোরেশন অ্যাক্ট। কর্পোরেশন অ্যাক্ট 1835 অনুযায়ী, কর্পোরেশন অ্যাক্ট 1835 অনুযায়ী ঠিক করা হয় কর্পোরেশন কি করে কাজ করবে এবং কোন শহরকে কর্পোরেশনের আয়তাভুক্ত করা যাবে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কর্পোরেশনস আর ইলেক্টেড ডাইরেক্টলি বাই পিপল। এই যে কর্পোরেশনের যে লোক, কর্পোরেশনের হয়ে কাজ করবে যারা, তাদের কিন্তু পিপল মানে মানুষ ডাইরেক্টলি ইলেক্ট করে, ডাইরেক্টলি ইলেক্ট করে। যারা মানুষের দ্বারা ইলেক্টেড হয়ে, যারা 5 ইয়ার্স এর জন্য কর্পোরেশনের দায়িত্ব পালন করে। তাহলে এই যে মিউনিসিপাল কর্পোরেশনের যারা মেম্বার, যারা বোর্ডে আছে, তারা মানুষের দ্বারা ডাইরেক্টলি ইলেক্টেড হয় এবং তারা 5 বছরের জন্য কাজ করে। তো এদের মেন কাজ হচ্ছে, মিউনিসিপাল কর্পোরেশনের অনেক কাজ আছে, আচ্ছা কাজগুলো আমরা পরেই পড়বো, তো না পড়েই নি। মিউনিসিপাল কর্পোরেশনের যেটা কাজ, দেখো ভালো করে বুঝবে, মিউনিসিপাল কর্পোরেশনের যেটা কাজ সেটাই কিন্তু মিউনিসিপ্যালিটির কাজ, সেটাই কিন্তু সিটি কাউন্সিলের কাজ। কারণ এখানে আবার ভালো সুবিধা আছে যে একটার কাজ করলেই 3টে কাজ পড়া হয়ে যায়। মিউনিসিপাল কর্পোরেশনের মেন কাজ 9খানা বিষয়কে রাখা হয়েছে। যদিও মিউনিসিপ্যালিটির আন্ডারে অনেকগুলো বিষয় আছে, কিন্তু 9টা বিষয়কে আমাদের পড়ে যেতে হবে। 9টা বিষয় মেনলি মিউনিসিপাল কর্পোরেশন বা এই যে আরবান গুলো মেন 9টা বিষয়কে দেখে। কি কি দেখে? তো 9টা বিষয় স্যার এগুলো পড়ে যাবো কেন, এমনি তো এগুলো তো লাগবে না, এরকম ভেবো না। কারণ কোন বিষয়টা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে নয় বা মিউনিসিপ্যালিটির আন্ডারে নয়, এরকম প্রশ্ন দিলে কিন্তু 3টেকে বাদ দিয়ে একটা অপশনকে চুজ করতে হবে। তো আমি আশা করি এই 9টার মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে 3টে। তো তার জন্য এটা অবশ্যই দেখে যাবে। আগের বছর রেলের এনটিপিসি পরীক্ষায় এই মিউনিসিপাল কর্পোরেশনের প্রশ্ন এসেছিল না, রিক এসে গেছে
অলরেডি রেলের এনটিপিসি পরীক্ষা যদি দিয়ে থাকো মেন, তো রেলের এনটিপিসি পরীক্ষায় মিউনিসিপাল কর্পোরেশনের এই প্রশ্ন এসেছিল যে মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে কোন বিষয়টি থাকে না, একটা হবে। আচ্ছা, নাম্বার ওয়ান হচ্ছে ওয়াটার সাপ্লাই। তো একটুখানি লিখে রাখবে 9টা বিষয়। নাম্বার ওয়ান যেটা দেখে সেটা হচ্ছে ওয়াটার সাপ্লাই। মেইনলি ওদের হেলথ কেয়ার আর এডুকেশন গুরুত্বপূর্ণ। এছাড়াও অনেকগুলো জিনিসই দেখে, তো 9টা মেইন বিষয় লিখে রাখো। ওয়াটার সাপ্লাই। 2 নাম্বার হচ্ছে হসপিটালস। সেই এলাকায় সমস্ত হসপিটাল, তার প্রতিষ্ঠা থেকে শুরু করে তার মেনটেনেন্স, তার পরিচ্ছন্নতা, এভরিথিং। 3 নাম্বার আরবান প্ল্যানিং, মানে কোথায় কি হবে, কোথায় বাজার বসবে, কোথায় ড্রেনেজ সিস্টেম হবে, কোথায় লাইট বসবে, স্ট্রিট লাইট, এভরিথিং। 4 নাম্বার রোড, রাস্তাঘাট, সেই এলাকার সমস্ত রাস্তাঘাট, স্টেট রোড আর ন্যাশনাল হাইওয়ে বাদ দিয়ে সেই এলাকার সমস্ত রাস্তাঘাট। 5 নাম্বার স্যানিটাইজেশন। এটা কিন্তু নতুন অ্যাড হয়নি কোভিড হওয়ার পর থেকে, এটা আগে থেকেই ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবকিছু। নেক্সট হচ্ছে 6 নাম্বার ওয়েস্ট ডিসপোজাল। মানে এই যে জানোই মিউনিসিপ্যালিটি থেকে গাড়ি আসে, এসে আমাদের নোংরা ফোংরা তুলে নিয়ে যায়, বা আমাদের ট্যাঙ্কি ফ্যাঙ্কি ফুল হয়ে গেলে সেগুলোকে পরিষ্কার করে দিয়ে যায়। তো ওয়েস্ট ডিসপোজাল খুব গুরুত্বপূর্ণ। 7 নাম্বার ফায়ার সার্ভিস, দমকল এর আন্ডারে থাকে ফায়ার সার্ভিস। আর লাস্ট হচ্ছে, এটা পঞ্চায়েতেও ছিল, এখানেও আছে, রেকর্ড অফ বার্থ অ্যান্ড ডেথ। খেয়াল রাখবে পঞ্চায়েতে ম্যারেজের রেকর্ড রাখতে হয়, হ্যাঁ। পঞ্চায়েতে রেকর্ড অফ বার্থ ডেথ অ্যান্ড ম্যারেজ ছিল, কিন্তু মিউনিসিপাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি বা সিটি কাউন্সিলে শুধুমাত্র বার্থ আর ডেথের রাখতে হয়, ম্যারেজের কিন্তু রাখতে হয় না। স্যার কেন রাখতে হয় না? এরা মনে করে যে মিউনিসিপাল এলাকায় যারা বিয়ে করবে তারা রেজিস্ট্রি করেই করবে, কিন্তু গ্রামের দিকে রেজিস্ট্রি বালা থাকে না সেরকম ভাবে। এখন যদিও চেঞ্জ হয়ে গেছে, এটা নিয়ে তর্ক চলতে পারে, না স্যার এখন এটা সেটা আমার ওটা বলা নয়, ওরা তাই মনে করে, আমি কিছু মনে করি না। তো বল, এরকম ওদের এখনো ধারণা, তাই জন্য পঞ্চায়েতে ম্যারেজের ইয়ে রাখতে হয়, কিন্তু শহরে এটা রাখার প্রয়োজন হয় না। আচ্ছা, মিউনিসিপাল কর্পোরেশন ডাইরেক্টলি কার সাথে কানেক্টেড? এরা কার সাথে কানেক্ট করে, মানে কাদেরকে রিপোর্ট করে? ডাইরেক্টলি স্টেট গভর্নমেন্টের সাথে কানেক্টেড, হ্যাঁ। এরা স্টেট গভর্নমেন্টকে ডাইরেক্ট রিপোর্ট করে। কারণ দেখো এরা তো ইন্ডিভিজুয়াল না। দেখো গ্রাম পঞ্চায়েত রিপোর্ট করতো পঞ্চায়েত সমিতিকে, পঞ্চায়েত সমিতি রিপোর্ট করতো জেলা পরিষদকে, আর জেলা পরিষদ ডাইরেক্টলি স্টেট গভর্নমেন্টের সাথে কানেক্টেড ছিল। কিন্তু এদের তো ওই ব্যাপার না, এখানে মিউনিসিপাল কর্পোরেশন আর স্টেট গভর্নমেন্টের সাথে কানেক্টেড, মিউনিসিপ্যালিটিও ডিরেক্ট স্টেট গভর্নমেন্টের কানেক্টেড, আবার সিটি কাউন্সিলও ডিরেক্ট স্টেট গভর্নমেন্টের সাথে কানেক্টেড। এখানে তো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কাজ করছে, তাই ওটা কোনো, এরা এরা প্রত্যেকেই স্টেট গভর্নমেন্টের সাথে কানেক্টেড, কিন্তু পঞ্চায়েতে কিন্তু সেই বিষয়টা ছিল না। দেখো এই মিউনিসিপাল কর্পোরেশনের হেডকে কি বলা হয়? হেড অফ মিউনিসিপাল কর্পোরেশন হয় মেয়র, হ্যাঁ। মেয়র একজন ইলেক্টেড বডি হয়, মেয়র হচ্ছে এখানকার হেড, ঠিক আছে। কিন্তু মেয়রের প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসারই, মেয়র কিন্তু কোনো কাজ করে না সেভাবে, মেয়রের প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসারই তার হয়ে গোটা মিউনিসিপাল কর্পোরেশনের কার্য পরিচালনা করে। এই প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসার হয় একজন আইএএস অফিসার, এটা কিন্তু ডাব্লিউবিসিএস থেকে হয় না, এটা আইএএস অফিসারই হতে হবে। তো নিশ্চয়ই তোমাদের মধ্যেও কেউ হবে ভবিষ্যতে এটা, তো তখন আমি বলবো আমার ছাত্র প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসার।
কলকাতা কর্পোরেশনের। যাই হোক, তাহলে কি হেড কে, মিউনিসিপাল কর্পোরেশনের হেড হচ্ছে মেয়র, হি ইজ অ্যান ইলেক্টেড মেম্বার। কিন্তু মেয়র হেড হলেও তার হয়ে সমস্ত কার্য পরিচালনার দায়িত্ব নেয় তার প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসার, যিনি হন একজন আইএএস অফিসার। তাহলে গোটাটা বোঝা গেছে। এখানে একটা জিনিস এখনো বাকি থাকলো, যে মিউনিসিপাল কর্পোরেশনের টাকার সোর্স কি, সোর্স কি। এখানে যে এই যে গোটাটা পরিচালনা হচ্ছে, এর টাকা আসে কোথা থেকে। এবার দেখি মানি সোর্সটা আমরা দেখে নিই মিউনিসিপাল কর্পোরেশনে। তো দেখে নিই, ওখানে তো জায়গা নেই। তো আমরা দেখি সোর্স অফ ইনকাম। সোর্স অফ ইনকাম কি, সোর্স অফ ইনকাম তিনখানা আছে, এখানে এক্সট্রা আছে পঞ্চায়েতের থেকে একটা। দেখো, এক নাম্বার ট্যাক্সেস অন প্রপার্টি। প্রপার্টি ট্যাক্স কিন্তু আরবান এরিয়ায় অনেকটা বেশি। প্রপার্টি, এখানে আবার এন্টারটেইনমেন্টের থাকে, তো লিখে দিই কারণ এখানে সিনেমা হল টিনামা হল এইসব থাকে। এন্টার টি আর কি লিখে দিচ্ছি, এন্টারটেইনমেন্ট। এখানে মার্কেটে দোকান ফোকান করলে তার উপর ট্যাক্স দিতে হয় কর্পোরেশনে, যেগুলো গ্রামে দিতে হয় না। তো এগুলো থাকে। তো এটা গ্রামেও থাকে, প্রপার্টি ট্যাক্স গ্রামেও আছে। এন্টারটেইনমেন্ট ওখানে নেই তাই জন্য নেই, মার্কেটও ওখানে সেভাবে নেই তাই জন্য নেই। তো এই জিনিসটা পঞ্চায়েতের সাথে কমন। দু নাম্বার জিনিস, গ্রান্ট ফ্রম স্টেট গভর্নমেন্ট, এটাও পঞ্চায়েতের জন্য কমন। এটাও পঞ্চায়েতেও এটা থাকে, গ্রান্ট অফ স্টেট গভর্নমেন্ট। কিন্তু এখানে থার্ড সোর্স আছে যেটা পঞ্চায়েতে ছিল না, এটা এক্সট্রা করে স্পেশালি ফর মিউনিসিপ্যালিটি অ্যান্ড মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্যই থাকে। সেটা কি, সেটা হচ্ছে ট্যাক্স অন ভেহিকেলস। ভেহিকেলস এর ওপর যে ট্যাক্স হয় সেটা, ট্যাক্স অন ভেহিকেলস। এইটা কিন্তু শুধুমাত্র স্পেশালি মিউনিসিপাল কর্পোরেশন বা আরবান লোকাল বডির জন্য এইটা হয়, ট্যাক্স অন ভেহিকেল। কারণ আরটিও অফিস যেখান থেকে গাড়ির কাগজ করাতে হয় সেটা কোনো গ্রামীণ এলাকায় থাকে না, সেটা দেখবে সব সময় শহরেই থাকে। তো ট্যাক্স অন ভেহিকেল গোটাটাই যেখানে আরটিও আছে সেই জায়গাটা এনজয় করে, তার মানে সেটা ডেফিনেটলি কোনো আরবান বডি হবে। তাহলে আমরা বুঝে গেলাম, আশা করি টোটালটা ক্লিয়ার হয়েছে। আমরা কি কি জানলাম একবার বলে দিই গোটাটা। যে মিউনিসিপাল কর্পোরেশন যেটা সব থেকে বড়, 10 লাখের বেশি পপুলেশন হলে সেখানে মিউনিসিপাল কর্পোরেশন হয়। কর্পোরেশন হওয়া এবং কর্পোরেশনের কাজ টোটাটাই নির্ভর করে 1835 সালের কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী। কর্পোরেশনের যে বডি সেটা ডাইরেক্টলি ইলেক্টেড হয় আমাদের দ্বারা, মেন বডিটা যেটা 5 বছরের টার্মের জন্য থাকে এবং যেটা ডাইরেক্টলি স্টেট গভর্নমেন্টের সাথে কানেক্টেড, যার হেড হচ্ছে মেয়র, যিনি আমাদের দ্বারা ইলেক্টেড, কিন্তু মেয়রের হয়ে প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসার একজন আইএস অফিসার থাকে এবং তিনি গোটা কর্পোরেশনের কার্য অন বিহাফ অফ মেয়র পরিচালনা করে। মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে অনেকগুলো বিষয় থাকলে এর মেন 8খানা বিষয় হলো ওয়াটার সাপ্লাই, হসপিটালস, আরবান প্ল্যানিং, আরবান প্ল্যানিং, তারপর রোড স্যানিটাইজেশন, ওয়েস্ট ডিসপোজাল, ফায়ার সার্ভিস, রেকর্ড অফ বার্থ অ্যান্ড ডেথ। আচ্ছা, এখানে স্ট্রিট লাইটেনিংটাও পড়ে নিও, যেটা আরবান প্ল্যানিং এর মধ্যেই পড়ে। কিন্তু কেন স্ট্রিট লাইটেনিং বললাম, রেলের পরীক্ষায় এই অপশনটা দিয়েছিল, আমি তো লিখলাম না। যদিও স্ট্রিট লাইটেনিং তোমরা বুঝতেই পারছো এটা আরবান প্ল্যানিং এর মধ্যে পড়ে, তাও 9 নাম্বার দিয়ে লিখে দেখো, কারণ স্পেসিফাই করে লিখে রাখা উচিত। কারণ আগের বছর রেলের এক্সামে এই অপশনটা দিয়েছিল, স্ট্রিট লাইটনিং।
আর আমি কি বললাম, তিনটে সোর্স অফ ইনকাম: ট্যাক্সেস অন প্রপার্টি, এন্টারটেইনমেন্ট মার্কেট, স্টেট গভর্নমেন্ট থেকে যে গ্রান্ট আসে সেটা, আর লাস্ট হচ্ছে ট্যাক্স অন ভেহিকেল, এটার মধ্যে পড়ে। আশা করি পরিষ্কার। মিউনিসিপ্যালিটিতে চলে যাই। দেখো, মিউনিসিপ্যালিটিতে আমাকে কাজ পড়তে হবে না, মিউনিসিপ্যালিটিতে আমাকে সোর্স পড়তে হবে না, কারণ তুমি জানো কাজ কিন্তু মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি আর মিউনিসিপাল পঞ্চায়েত যেটা আছে, নগর পঞ্চায়েত, সিটি কাউন্সিল, তিনটের কিন্তু কাজ একই রকম। তো এটাই শুধু এক্সট্রা বিষয়গুলো পড়ে নিতে হবে। তো আমরা শুরু করি মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি বা নগরপালিকা। মিউনিসিপ্যালিটি কোন এলাকাগুলোয় হয়? যেখানকার পপুলেশন গ্রেটার দেন 1 লাখ, যেখানকার পপুলেশন গ্রেটার দেন 1 লাখ অ্যান্ড লেস দেন 1 মিলিয়ন, যেখানকার পপুলেশন গ্রেটার দেন 1 লাখ অ্যান্ড লেস দেন 1 মিলিয়ন, অর 1 মিলিয়ন, হ্যাঁ 1 মিলিয়ন হলেও, যদিও 1 মিলিয়ন তো আর কোথাও নেই। তো গ্রেটার দেন 1 লাখ আর লেস দেন 1 মিলিয়ন হলে সেগুলোকে নগরপালিকা বলা হয়। এটা কিন্তু মনে রাখবে। অনেক জায়গায় এটা গ্রেটার দেন 2 লাখ আছে, কিন্তু সেই পড়ে পড়বে না। অনাদি কুমার মহাপাত্র যারা পড়ো সেখানেই এটা 2 লাখ আছে, গ্রেটার দেন 2 লাখ একদম নয়। গ্রেটার দেন 1 লাখ আর লেস দেন 1 মিলিয়ন হলে সেটা নগরপালিকার আন্ডারে পড়ে। 1 মিলিয়নের বেশি হয়ে গেলেই সেটা কর্পোরেশন হয়ে যায়। খেয়াল রাখবে, কিছু বলার নেই। মিউনিসিপ্যালিটিজ ইন্টারাক্ট উইথ স্টেট গভর্নমেন্ট থ্রু ডিরেক্টরেট অফ মিউনিসিপ্যালিটিজ অফ দ্য অর দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর। তো এটাও স্টেট গভর্নমেন্টের সাথে ডাইরেক্ট কানেক্টেড। সেটা একটা মিউনিসিপ্যালিটির যে ডিরেক্টরেট থাকে সে কানেক্ট করে, অথবা ডিস্ট্রিক্ট, আমাদের যে ডিএম ডিস্ট্রিক্ট কালেক্টর, তার মাধ্যমে মিউনিসিপ্যালিটি স্টেট গভর্নমেন্টের সাথে কানেক্ট করে। এটা বোঝার কিছু দরকার নেই, বুঝতে পারছো, মিউনিসিপ্যালিটি ও স্টেট গভর্নমেন্টের সাথেই কানেক্টেড থাকে। এটারও যারা মেম্বার তারা 5 বছরের জন্য ইলেক্টেড হয়। জানো মিউনিসিপ্যালিটি ভোট হয়, এবং সেখানে আমাদের যে মিউনিসিপ্যালিটি উত্তর দিনাজপুরের ভোট হলো, রায়গঞ্জে কেউ ভোটই দিতে পারেনি। রায়গঞ্জে কোনোদিন এরকম হয়নি, এইবার প্রথম। রায়গঞ্জে প্রচুর ঝামেলা হয়েছে, ইয়ে হয়েছে, কিন্তু আমরা গর্ব করতাম যে আমাদের জায়গার ভোট আজ অব্দি অন্য কেউ দেয়নি, আমরাই ভোট দিয়েছি। আমাদের ফেয়ার ভোট হতো একদম উত্তর দিনাজপুরে, মানে প্রত্যেকে নিজের ভোট নিজে দিত। এই প্রথমবার রায়গঞ্জের ইতিহাসে, স্বাধীনতার পর থেকে বাবারা বলে যে প্রথমবার রায়গঞ্জের মিউনিসিপ্যালিটি ভোটে এইবার ভোট দেওয়া যায়নি। আমরা কেউ ভোট দিতে পারিনি। আমি ভোট দিতে গেছিলাম এখান থেকে, কলকাতা থেকে ভোট দিতে গেছিলাম রায়গঞ্জে, কিন্তু আমিও ভোট দিতে পারিনি। যাই হোক, সে দুঃখের কথা আর বলবো না। হ্যাঁ হ্যাঁ, রায়গঞ্জ রাজার দেশ না, ভদ্র দেশ, বুঝলে তো। রায়গঞ্জে আজ অব্দি কোনো দিন উত্তর দিনাজপুরে আমরা নিজের ভোট নিজে দিয়েছি, কোনোদিন এরকম হয়নি যে আমাদের ভোট অন্য কেউ দিয়ে গেছে। এই ফার্স্ট টাইম এবার হলো মিউনিসিপ্যালিটি ভোটে। রায়গঞ্জে সুষ্ঠু সব সব হয়, সুষ্ঠুভাবে হয়। হতো, এখন হয়তো বলা যাবে না, হতো। আচ্ছা, তাহলে এটাও ইলেক্টেড মেম্বার এবং 5 বছরের জন্য ইলেক্টেড হয়। দ্য হেড অফ মিউনিসিপ্যালিটি ইজ প্রেসিডেন্ট, ইলেক্টেড বাই অ্যান্ড ফ্রম দ্য মেম্বার। আমি কি বলেছি? মিউনিসিপাল কর্পোরেশনের হেড ছিল মেয়র, মিউনিসিপ্যালিটির হেড হচ্ছে প্রেসিডেন্ট।
হেড অফ মিউনিসিপ্যালিটি হচ্ছে প্রেসিডেন্ট। তাকে কারা ইলেক্ট করে? কে হেড হবে? ইলেক্ট করে কারা? ইলেক্টেড বাই দ্য মেম্বার্স, যাদের তোমরা নির্বাচন করেছো মেম্বার হিসেবে, সেই মেম্বারদের দ্বারা নির্বাচিত হয় কে? যে হেড বা প্রেসিডেন্ট। কাদের থেকে নির্বাচিত হয়? ইলেক্টেড ফ্রম দ্য মেম্বার্স, নিজেদের মধ্যে থেকেই তারা ঠিক করে একজনকে যে প্রেসিডেন্ট অর্থাৎ মিউনিসিপ্যালিটির হেড হিসেবে কাজ করে। তাহলে হেড কে হচ্ছে প্রেসিডেন্ট, হু ইজ ইলেক্টেড বাই অ্যান্ড ফ্রম দ্য মেম্বার্স। খুব সোজা। The state government also appoint a chief officer and other officers such as health inspector, sanitary inspector, etc. to assist president. প্রেসিডেন্টকে অ্যাসিস্ট করার জন্য, এই প্রেসিডেন্ট তো ইলেক্টেড, বাকি মেম্বাররাও ইলেক্টেড, কিন্তু ইলেক্টেড মেম্বাররা তো মানে দেশ সামলাতে পারবে, লোক সামলাতে পারবে, কিন্তু কাজ তো করতে পারবে না। কাজ করার জন্য তো ওখানে অফিসার লাগবে। তো প্রেসিডেন্ট যারা বা ইলেক্টেড মেম্বারদের সাহায্য করার জন্য একজন চিফ এক্সিকিউটিভ অফিসার বা চিফ অফিসার, এক্সিকিউটিভও বলা ঠিক না, চিফ অফিসার নিয়োগ হয়। এটা নিয়োগ করে কে? এটা নিয়োগ করে স্টেট গভর্নমেন্ট। ঠিক যেরকম ওখানে মেয়রের হয়ে কার্য পরিচালনা করার জন্য আমাদের ছিল কে? মিউনিসিপাল কমিশনারের হয়ে প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসার ছিল। ঠিক তেমনি মিউনিসিপ্যালিটিতে প্রেসিডেন্টের হয়ে কার্য পরিচালনা করতো চিফ অফিসার। এছাড়াও চিফ অফিসার ছাড়া স্যানিটেশন অফিসার, ইন্সপেক্টর, হেলথ ইন্সপেক্টর এগুলো থাকে। হেলথ ইন্সপেক্টরের ফর্ম বেরোবে দুদিনের মধ্যেই, কিছুদিনের মধ্যেই, এই ফেব্রুয়ারি মাসের শুরুতে বোধহয় বেরোবে। তো এগুলো থাকে সব। তো এগুলোর কাজ হচ্ছে প্রেসিডেন্টকে নিজের কাজে সাহায্য করা। তো আর বাকি তো কিছু বললাম না, কারণ ওয়ার্ক এইটাই বলার ছিল। ওয়ার্ক আর সোর্স অফ ইনকাম এই দুটো তো সেম অ্যাজ মিউনিসিপাল কর্পোরেশন। এটা পড়ার সুবিধা আছে যে কাজ আর সোর্স অফ ইনকাম তো একদম মিউনিসিপাল কর্পোরেশনে সেম। তাহলে নেক্সট স্টেপটায় চলে যাই, পরেরটায় চলে যাই। এবার লাস্ট আমাদের সেটা হচ্ছে সিটি কাউন্সিল। এবার চলে আসি সিটি কাউন্সিল বা নগর পঞ্চায়েত। সিটি কাউন্সিল বা নগর পঞ্চায়েত। সিটি কাউন্সিল যার জনসংখ্যা কি গ্রেটার দ্যান 30,000, 30,000-এর বেশি জনসংখ্যা, গ্রেটার দ্যান 30,000 অ্যান্ড লেস দ্যান 1 লাখ। সিটি কাউন্সিল বা নগর পঞ্চায়েতের লোক সংখ্যা হচ্ছে গ্রেটার দেন 30,000 আর লেস দেন 1 লাখ হলে সেটাকে নগর পঞ্চায়েত বলা হয়। তো এটা একটু মনে রাখবে। হাউএভার কোন কোন ক্ষেত্রে একটা বিশেষ সিটি কাউন্সিলের তলাতে আগে একটা জিনিস ছিল, ভালো করে বোঝো এটা, হ্যাঁ, একটু গজবটা জিনিস। আগে একটা ছিল টাউন এরিয়া কমিটি। হ্যাঁ, টাউন এরিয়া কমিটি এটা ছিল সিটি কাউন্সিলেরও তলায়, সিটি কাউন্সিলেরও নিচে ছিল টাউন এরিয়া কমিটি। নিজেদের মধ্যে কমিটি করে অনেকটা শহরের মতো করে ওরা চালাতো, এবং এখানে 5,000 থেকে 30,000 অব্দি জনসংখ্যার যেগুলো জায়গা সেগুলোতে এটা হতো টাউন এরিয়া কমিটি। এখন যদিও সিটি কাউন্সিলে গ্রেটার দেন 30,000 লেস দেন 1 লাখ হয়ে এটাই আছে, এবং পরীক্ষাতে তোমাকে এটাই লিখতে হবে, কিন্তু তা সত্ত্বেও টাউন এরিয়া কমিটিগুলোকে বর্তমানে রিক্লাসিফাইড করে দেওয়া হয়েছে সিটি কাউন্সিল হিসেবে, যদিও এরা কিন্তু সিটি কাউন্সিলের আওতায় পড়ে না। তাও
টাউন এরিয়া কমিটির বিষয়টা বর্তমানে তুলে দেওয়া হয়েছে এবং তাদের বলা হয়েছে যে তোমরা সিটি কাউন্সিলের আন্ডারে চলে আসো। পাশাপাশি দুটো টাউন এরিয়া কমিটি যদি থাকে ওদের মার্চ করে সিটি কাউন্সিল করা হচ্ছে। যেখানে একটাই আছে, আশেপাশে কিছু নেই, সেখানে একটাকেই কোন রকম করে, যদিও সিটি কাউন্সিলের আওতায় পড়ে না, তা সত্ত্বেও ওটাকে সিটি কাউন্সিল বলা হয় রিক্লাসিফাইড করে। তো এখন এটা এক্সেপশন ধরে নাও যে টাউন এরিয়া কমিটিগুলো কিন্তু সিটি কাউন্সিল হিসেবে রিক্লাসিফাইড হয়েছে, যদিও সেটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই জনসংখ্যা কিন্তু 30,000-এর কম। তাই বলে তোমরা ভেবো না যে সিটি কাউন্সিল 5,000 থেকে 1,00,000, তা কিন্তু নয়। পরীক্ষায় আসলে ওটাই থাকবে যে 30,000, 1,00,000, কিন্তু এটা এক্সেপশন হিসেবে ধরো তোমরা। আর তোমরা জানোই সিটি কাউন্সিলে কি থাকবে, সিটি কাউন্সিলের একজন চেয়ারম্যান থাকবে, আর তার সাথে বিভিন্ন ওয়ার্ড মেম্বাররা থাকবে, চেয়ারম্যানের সাথে ওয়ার্ড মেম্বার ইনক্লুডেড, প্রত্যেকে ইলেক্টেড হবে। কিন্তু খেয়াল রাখবে এখানে সিটি কাউন্সিলে দুরকম মেম্বার থাকে, একটা ইলেক্টেড মেম্বার, অন্যগুলো তা কিন্তু থাকে না, আর আরেকটা থাকে নমিনেটেড মেম্বার। একটা ইলেক্টেড মেম্বার আর একটা নমিনেটেড মেম্বার থাকে। তো ইলেক্টেড মেম্বার থাকবে মিনিমাম 10 জন, মিনিমাম 10, ন্যূনতম 10 জন থাকবে, এবার বেশি থাকতে পারে আরো। আর নমিনেটেড মেম্বার থাকবে মিনিমাম 3 জন। স্যার, নমিনেটেড মেম্বারদের মিনিমাম 3 জন যে থাকবে তাদের কে নমিনেট করবে? তাদের নমিনেট করবে স্টেট গভর্নমেন্ট নিজের তরফ থেকে, যাতে তারা কি করে, স্টেট গভর্নমেন্টের হয়ে মাটির সাথে অর্থাৎ গ্রাসরুট লেভেলের সাথে কানেকশন রাখতে পারে সেই জন্য। তাহলে সিটি কাউন্সিল বা নগর পঞ্চায়েত গ্রেটার দেন 30,000, লেস দেন 1,00,000। কিন্তু এখানে একটা ঘাপলা করে দিয়েছে, এক্সেপশনাল কেস ঢুকিয়ে দিয়েছে, সেটা হচ্ছে টাউন এরিয়া কমিটি, যেগুলো 5,000 থেকে 20,000, 28,000 এরকম লোক সংখ্যা ছিল, সেগুলো তো রিক্লাসিফাইড অ্যাজ সিটি কাউন্সিল। সিটি কাউন্সিল রান বাই চেয়ারম্যান অ্যান্ড দ্য ওয়ার্ড মেম্বার্স। Ward members are mainly elected. Elected members should be minimum 3, and some ward members are nominated by state government to connect with the grassroots wood level on behalf of them. তো এই নমিনেটেড মেম্বাররা মিনিমাম 3 জন থাকবে। এই হচ্ছে সিটি কাউন্সিল। কাজ আর সোর্স অফ ইনকাম সিটি কাউন্সিলের আশা করি বলার দরকার নেই, কারণ কাজ আর সোর্স অফ ইনকাম তোমাদের অলরেডি জানা আছে, কারণ তিনটের কাজ আর সোর্স অফ ইনকাম কিন্তু একই। পরিষ্কার? তাহলে এই আমাদের কমপ্লিট হলো আরবান লোকাল বডি, অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্ট আমাদের কমপ্লিট হলো। একদম পরিপূর্ণ পড়া আমাদের হয়েছে। কিভাবে এলো, কি কি কমিটি আছে, 6খানা কমিটি আমরা পড়েছি, পঞ্চায়েত গোটাটা করেছি, মিউনিসিপ্যালিটি আমরা গোটাটা করে নিয়েছি। আর্টিকেল 243 আমাদের কমপ্লিট। আর কোঅপারেটিভ একটা আছে, ওটাতে কোনোদিন প্রশ্ন আসে না, কারণ ওটা প্রপারলি ইন্ডিয়ান গভর্নমেন্টই এখন আর্টিকেল গুলো করতে পারেনি, সাজাতে পারেনি। তো কোনোদিন ওটা থেকে প্রশ্ন আসবে না, ওটা থেকে প্রশ্ন আসতে এখনো 3 থেকে 4 বছর তারপর আসবে, কারণ যে প্রশ্ন করবে সে নিজেই তো জানে না। তো সেইটা একটা সুবিধা আছে। তো এই দুটো, এইটা সেলফ গভর্নমেন্ট। তো এর পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নেক্সট পরশুদিনই ক্লাস আছে, ফ্রাইডে, সেটাই আমরা পড়বো ফিনান্সিয়াল এমার্জেন্সি আর